সপ্তম শ্রেণীর ছাত্ররা বর্তমান করোনা পরিস্থিতিতে আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আলোচনার বিষয়বস্তু নদী। তো নদী কাকে বলে? যে সকল স্বাভাবিক জলধারা তুষার গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে কোনো উচ্চভূমি বা কোনো পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল সেখান থেকে উৎপন্ন হয়ে বহু দূর পর্যন্ত প্রবাহিত হয়ে গিয়ে একটি নির্দিষ্ট হ্রদ, সাগর বা কোনো জলধারায় গিয়ে মিলিত হলে তখন তাকেই বলা হচ্ছে নদী। সেই জলধারাকে বলা হয়ে থাকে নদী। দেখো এখানে একটা ছোট্ট চিত্রের মাধ্যমে দেখো, এটা যদি কোনো পার্বত্য অঞ্চল হয়, পার্বত্য অঞ্চলের এখান থেকে কোনো জলধারা, সেটা এখান থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বয়ে গেল এবং বয়ে গিয়ে কোনো হ্রদ বা সাগর বা কোনো মহাসাগরে গিয়ে পড়লো, তখন তাকে বলা হবে নদী। বহু দূর পর্যন্ত তাকে কিন্তু প্রবাহিত হতে হবে। অথবা কোনো মালভূমি অঞ্চলের উপর দিয়ে কোনো জলধারা প্রবাহিত হলো, সেই জলধারা বহু দূর পর্যন্ত প্রবাহিত হয়ে গিয়ে কোনো হ্রদ বা সাগর বা কোনো মহাসাগরে গিয়ে পতিত হলে তখন তাকে বলা হবে নদী। তো এবার নদীর উৎস আর নদীর মোহনা কাকে বলে? না, নদী যেখান থেকে উৎপন্ন হয় সেটা কোনো পর্বতের উপরিভাগ হতে পারে অথবা কোনো মালভূমির উপরিভাগও হতে পারে। যেখান থেকে নদী উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে এক কথায় নদীর উৎস। আর মোহনা কাকে বলে? না, নদী উৎস থেকে উৎপন্ন হওয়ার পরে বহু দূর পর্যন্ত প্রবাহিত হয়ে গিয়ে পরবর্তী সময় যদি কোনো বড় সাগর বা মহাসাগরে সেখানে গিয়ে যদি মিলিত হয় তখন তাকে বলা হচ্ছে নদীর মোহনা। যেমন আমি তোমাদের মানচিত্রের মধ্যে একটুখানি দেখাই। দেখো তোমরা সকলে মানচিত্রটা দেখতে পাচ্ছ। এখানে এই যে আমাদের এই যে আসছে গঙ্গা নদী, এই যে দেখতে পাচ্ছ গঙ্গা নদী, এই যে ঊর্ধ্ব গঙ্গা বলে লেখা আছে গঙ্গা নদী। এই যে এখানে গঙ্গোত্রী দেখতে পাচ্ছ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গহ্বর থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে গঙ্গা নদীর উৎস। ওখান থেকে উৎপন্ন হওয়ার পর গঙ্গা নদী কিন্তু দেখো প্রবাহিত হয়েছে, অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয়ে গিয়ে এই যে এখানে এসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে গেছে। পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে একটা শাখা আমাদের এখানে এসছে, আর আরেকটা শাখা চলে গেছে কোথায়? না, বাংলাদেশের মধ্য দিয়ে চলে গেছে। পাশে বাংলাদেশ আছে তোমরা দেখতে পাচ্ছ তো, যেটা আমাদের দেশের মধ্য দিয়ে গেছে, আমাদের রাজ্যের মধ্য দিয়ে সেটা গিয়ে কিন্তু পড়েছে। দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা, এখানটা কি আছে? বঙ্গোপসাগর আছে, এখানে গিয়ে পড়েছে। আর যে শাখাটা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে সেও কিন্তু গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। সুতরাং গঙ্গা নদী তাহলে উৎপন্ন হলো কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হলো, গঙ্গোত্রী দেখতে পাচ্ছ, আর গিয়ে পড়লো কিন্তু কোথায়? না, বঙ্গোপসাগরে। তাহলে বঙ্গোপসাগর হচ্ছে গঙ্গা নদীর মোহনা, আর উৎস হচ্ছে গঙ্গা নদীর গঙ্গোত্রী হিমবাহ। তাহলে নদীর উৎস আর নদীর মোহনা তোমাদের খুব ভালো করে মনে থাকবে, মুখস্থ করবে খুব ভালো করে, আর বিষয়টা তাহলে তোমরা বুঝতে পারলে। এবার যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে ধারণ অববাহিকা। দেখো ধারণ অববাহিকা আমি তোমাদের এখান থেকে একটুখানি বলি। সেটা হচ্ছে যে এই যে তোমরা দেখলে গঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে গঙ্গা নদী উৎপন্ন হলো। উৎপন্ন হওয়ার পর দেখো গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, পার্বত্য অঞ্চল থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পর ওখান থেকে প্রবাহিত হয়ে নিচের দিকে নামছে। এই নিচের দিকে নামার সময় গোমতী, ঘরঘরা, গণ্ডক, এই সমস্ত নদী সবাই গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। তাহলে এই সমগ্র পার্বত্য অঞ্চলে যখন অসংখ্য নদী এসে গঙ্গা নদীর সাথে মিলিত হলো এবং গঙ্গা নদী তখন এই অঞ্চলটার পুরো জল গঙ্গা নদীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে গঙ্গা নদীর ধারণ অববাহিকা। বুঝতে পেরেছো? এই ছবিটা তোমাদের বইয়ের মধ্যে খুব ভালোভাবে আছে, সেখানে একটুখানি দেখায়। দেখো এই যে ধারণ অববাহিকা, ধরো এটা নদী, এটা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পর দেখো অনেক ছোট ছোট জলধারা এসে নদীর সাথে মিলিত হয়েছে। যেমন দেখাচ্ছিলাম মানচিত্রের মধ্যে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এরা কিন্তু এই এলাকার যত জল আছে সব কিন্তু নদীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তখন, এবং নদী আস্তে আস্তে পর্বতের উপরিভাগ থেকে নিচের দিকে নামছে। তখন এই যে অঞ্চলের সমস্ত জলটা নদীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এই সমগ্র অঞ্চলটাই হবে নদীটার ধারণ অববাহিকা। এর পার্বত্য অঞ্চল তোমাদেরকে আমি এখানে এঁকে দেখাচ্ছিলাম। পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হলো। পর্বতের পাদদেশ কাকে বলে? না, পর্বতের যখন নিচের অংশ, এই যে নিচের অংশ, তাকেই বলা হচ্ছে পর্বতের পাদদেশ। বুঝেছো? পর্বতের নিচের দিকের অংশ। সুতরাং পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার পর সে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে এলো, পাদদেশের দিকে চলে এলো, এবং এই উপরিভাগে যত ছোট ছোট জলধারা আছে সবারকার জল কিন্তু নদীর মধ্য দিয়ে পড়ে, বিশাল অঞ্চলের জল। এটাকেই বলা হচ্ছে, এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে নদীর ধারণ অববাহিকা। মনে থাকবে তাহলে তোমাদের ধারণ অববাহিকা বলতে কি বোঝায়। এরপর হচ্ছে জলবিভাজিকা। দেখো আমি এখানে একটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটা বই নিয়ে নিয়েছি।
দেখতে পাচ্ছ তোমরা বইটা দুটো অংশ। আর এই যে বইটার মাঝের যে অংশটা দেখছো তোমরা, এই যে মাঝের যে অংশটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে উঁচু অংশ, ঠিক আছে। এখানে যদি জল পড়ে, এটা কোনো পর্বতের উপরিভাগ হতে পারে বা কোনো মালভূমি হতে পারে, সেখানে ধরো কোনো জলধারা এসে পড়লো এবং জলধারা এসে পড়ার পর এই উচ্চ ভূভাগটা কী করে না, জলটাকে ভাগ করে দেয়। দেখো দেখতে পাচ্ছ বইটা যেমন দুদিকে পাতা ভাগ করে দিয়েছে মাঝখানে শীটটা, ঠিক সেরকম জলধারা যখন এখানে এসে পড়ে তখন সে কী করে না, জলের ধারাগুলোকে এইদিকে বিভিন্ন দিকে জলটাকে বিভাজন ঘটায়, অর্থাৎ জলের বিভাজন ঘটায়। এই জন্য একে বলা হচ্ছে জলবিভাজিকা। যে উচ্চভূমি এটা করে থাকে তাকে বলা হচ্ছে জলবিভাজিকা। আমাদের ভারতবর্ষে এরকম জলবিভাজিকা আছে, বিন্ধ্য পর্বত রয়েছে, এরকম জলবিভাজিকা, পশ্চিমঘাট পর্বত রয়েছে, এরকম জলবিভাজিকার কাজ করছে, যারা কিন্তু জলটাকে বিভিন্ন দিকে ভাগ করে দিচ্ছে। তাহলে তোমরা এটা জলবিভাজিকা কাকে বলে তাহলে তোমরা পড়ে রাখবে। এরপর হচ্ছে তোমাদের যেটা বইয়ের মধ্যে আছে সেটা হচ্ছে উপনদী আর শাখা নদী। দেখো তোমাদের বইয়ের মধ্যে একটা হাতের ছবি দেওয়া আছে, আমি আমার হাতটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই যে হাতের তালু, অর্থাৎ এই মাঝের যে অংশটা, এই যে মাঝের যে অংশটা যেখানে হাতের রেখাকে আমরা দেখতে পাই, এই অংশটাকে বলা হচ্ছে হাতের তালু। তুমি আর আঙুলগুলো দেখো, যেন মনে হচ্ছে যে এই আঙুলগুলো সকলে এরকমভাবে যেন বেরিয়েছে, ঠিক আছে। তুমি যদি হাতের তালুটাকে এইভাবে নিচের দিকে করো তাহলে দেখো যে মনে হবে এই যে ছোটো আঙুলগুলো দেখতে পাচ্ছ, এই যে ছোটো আঙুলগুলো আমি যেগুলো নাড়াচ্ছি, এই ছোটো আঙুলগুলো যেন এই মাঝের হাতের তালু থেকে যেন বিভিন্ন দিকে বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে না, যে যেন এখান থেকে ভাগ হয়ে বিভিন্ন দিকে বেরিয়ে গেছে। তো যখন এইরকম বড় কোনো নদী জল বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রবাহিত হয়, তখন ওই ছোট নদীগুলোকে, অর্থাৎ এই ছোটো আঙুলগুলোকে এই হাতের তালুর বলা হবে শাখা নদী। বড় নদীর ক্ষেত্রেও যখন এরকম ছোট ছোট ভাগে বড় নদীর জল ভাগ হয়ে প্রবাহিত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে ছোট নদীগুলোকে বড় নদীর শাখা নদী বলে। আর যদি তুমি হাতের তালুটাকে এইভাবে ধরো, এইভাবে ধরলে দেখো কি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ছোট ছোট আঙুলগুলো এসে হাতের তালুর সাথে মিলিত হয়েছে, মনে হচ্ছে না? তো এই রকম দেখো এই যে আঙুলগুলো প্রত্যেকে এসে যেন মনে হচ্ছে হাতের তালুর সাথে মিলিত হয়েছে। তা যখন এরকম ছোট ছোট নদী, অর্থাৎ এরকম ছোট ছোট আঙুলের মতন এরকম ছোট ছোট নদী যখন এসে প্রধান নদী অর্থাৎ হাতের তালুর সাথে এসে মিলিত হয়, তখন এই ছোট নদীগুলোকে এই হাতের তালুর অর্থাৎ প্রধান নদী, আমি হাতের তালুটা এখানে উদাহরণস্বরূপ বলছি তোমাদের বিষয়টা আরও পরিষ্কার করে বোঝানোর জন্য। তো এই ছোট ছোট নদীগুলোকে এই যে প্রধান নদী এর বলা হয়ে থাকে উপনদী, মনে থাকবে। তাহলে যারা এসে প্রধান নদীর সাথে মিলিত হয়, যে সমস্ত ছোট ছোট নদী চলার পথে নদীর সাথে এসে মিলিত হলো, আর এই ছোট ছোট নদীগুলোকে আর কিন্তু আলাদাভাবে তুমি খুঁজে পাবে না। দেখো এরা এখানে এসে মিলিত হয়েছে মনে হচ্ছে, এদেরকে কি তুমি আলাদাভাবে আর খুঁজে পাচ্ছ না, কিন্তু এরা এখানে এসে মিলিত হয়ে গেছে প্রত্যেকে। তো এই জন্য এই ছোট ছোট নদীগুলোকে বলা হবে এই প্রধান নদীর, যে এরা হচ্ছে প্রধান নদীর উপনদী। আর শাখা নদীর ক্ষেত্রে দেখো প্রধান নদীর জল সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রবাহিত হয়েছে, তখন এই ছোট যে ভাগগুলো হয়ে বেরিয়ে গেছে, জলটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে একটা জায়গা থেকে ভাগ হয়ে বেরিয়ে গেছে, তো তখন এই ছোট ছোট ভাগগুলোকে এই যে প্রধান নদী তার বলা হবে যে এরা হচ্ছে প্রধান নদীর শাখা নদী, মনে থাকবে তো। এরপর দেখো তোমাদের আরও কয়েকটা বিষয় আছে বইয়ের মধ্যে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো প্রথমেই বলি নদী খাত সম্পর্কে। ধরো এরকম কোনো উৎস থেকে, অর্থাৎ কোনো পার্বত্য অঞ্চল থেকে কোনো নদী এখান থেকে উৎপন্ন হলো, ঠিক আছে। নদী এখান থেকে উৎপন্ন, নদী দুটো পাড় থাকে, তোমরা প্রত্যেকেই জানো নদী দুটো পাড় থাকে। তো এইরকম নদীর দুই পাড়ের এই যে মাঝের যে অংশ যার মধ্য দিয়ে নদীর জলটা প্রবাহিত হয়, দেখতে পাচ্ছ তোমরা, আমি তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, যার মধ্য দিয়ে নদীর জলটা প্রবাহিত হয়, এই যে মাঝে নদীর দুই পাড়ের এই যে মধ্যবর্তী অংশ, এটাকে বলা হচ্ছে নদী খাত, মনে থাকবে। নদী খাত অর্থাৎ নদীর দুই পাড়ের মধ্যবর্তী যে অংশের মধ্য দিয়ে নদীর জলটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে নদী খাত, মনে রেখো বিষয়টা। এরপর এখান থেকে আসা যাক নদী উপত্যকা বিষয়টাতে। তাহলে এই উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়, অর্থাৎ এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত চলছে বহু দূর পর্যন্ত, এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে নদীর জলটা প্রবাহিত হচ্ছে বা নদী প্রবাহিত হচ্ছে, তাকে এক কথায় বলা হচ্ছে নদী উপত্যকা। এরপর হচ্ছে নদী অববাহিকা। নদী তার চলার পথে নদী এখান দিয়ে চলছিল, নদী চলার পথে বিভিন্ন ছোট ছোট নদী এসে নদীর সাথে মিলিত হলো, যারা কিনা নদীর সকলে উপনদী, ঠিক আছে।
আবার নদী যখন মোহনার কাছে চলে এলো তখন কিন্তু নদীর জল বিভিন্ন ভাগে ভাগ হয়ে চলে গেল, যারা কিনা নদীর হচ্ছে তোমার শাখা নদী। ঠিক আছে, তো এই রকম নদী তার উপনদী শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত সমগ্র যে অঞ্চলটার ওপর দিয়ে, এই যে সমগ্র যে অঞ্চলটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাকেই বলা হচ্ছে নদীর অববাহিকা। মনে থাকবে তো, উৎস থেকে মোহনা পর্যন্ত নদী অসংখ্য উপনদী এবং শাখা নদী সহ যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে নদীর অববাহিকা। তার জন্য আমাজন নদীর অববাহিকা হচ্ছে সবথেকে বৃহত্তম নদী অববাহিকা। আমাদের গঙ্গা নদীর অববাহিকাটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই ম্যাপের মধ্যে। দেখো, এই যে আমাদের গঙ্গা নদী দেখতে পাচ্ছ, গঙ্গোত্রী হিমবাহ থেকে এখান থেকে উৎপন্ন হলো গঙ্গা নদী। এই যে ঊর্ধ্বগঙ্গা নামে ঊর্ধ্বগঙ্গা হয়ে লেখা আছে, এখান দিয়ে আসছে। এই যে গঙ্গা নদী আসছে, গঙ্গা নং বলে লেখা আছে, এখান দিয়ে এলো। এখান দিয়ে আসার পরে দেখো এই যে গঙ্গা নদী আসছে, আসার পরে আমাদের এখানে এই যে তোমার হচ্ছে যে চলে এলো আমাদের এখানে। এখানে এসে এই যে দেখতে পাচ্ছ গঙ্গা নদী এখানে এসে পড়লো কোথায় না, এখানে এসে কিন্তু গঙ্গা নদী বঙ্গোপসাগরে চলে গেল। আর এখান থেকে গঙ্গা নদী কিন্তু ভাগ হয়ে গেছে, একটা শাখা আমাদের এখানে এসছে আর একটা শাখা দেখতে পাচ্ছ তোমরা যে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এই যে উৎস থেকে সমগ্র এই মোহনা পর্যন্ত, অর্থাৎ ওদিকে পদ্মা, মানে গঙ্গা তো দুটো শাখা, একটা ভাগীরথী হুগলি আর একটা হচ্ছে পদ্মা নদী, যেটা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে। তা এই যে দুই মোহনাই হোক না কেন, মানে শাখা নদীর মোহনা পর্যন্তই, উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ যে তোমরা বিভিন্ন উপনদী এসে মিলিত হয়েছে, শাখা নদী প্রবাহিত হয়েছে গঙ্গা নদী থেকে, এরা সকলে এই যে বিশাল অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটাকেই বলা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল। মনে থাকবে তাহলে, এটা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। এরপর হচ্ছে দোয়াব। দোয়াব কাকে বলে? দো শব্দের অর্থ হচ্ছে দুই, আর আব শব্দের অর্থ হচ্ছে তোমার জল। ঠিক আছে, তো যখন পাশাপাশি দুটো নদী প্রবাহিত, দুটো নদীর মধ্যবর্তী যে স্থান, দুটো নদী প্রবাহিত হচ্ছে, দুটো নদী আমি এখানে এঁকেছি, এদের মধ্যবর্তী যে স্থানটা দেখতে পাচ্ছ, এদের মধ্যবর্তী যে স্থান, এই স্থানটাকে বলা হচ্ছে দোয়াব। ঠিক আছে, যেমন গঙ্গা যমুনা নদী দোয়াব অংশে আগ্রা এলাহাবাদ এরা সকলে কিন্তু অবস্থান করছে। এবার হচ্ছে অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী কাকে বলে না, এটা তো তোমার বইয়ের মধ্যে সংজ্ঞা লেখা আছে, তাও আমি একটু বলে দিচ্ছি না। যেসব নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়, সেই দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে, তখন তাকে বলা হচ্ছে অন্তর্বাহিনী নদী। এরকম একটি অন্তর্বাহিনী নদী আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই দেখো লুনি নদী দেখতে পাচ্ছ, এই যে লুনি নদী, এটা হচ্ছে আমাদের ভারতের অন্তর্বাহিনী নদী, ক্ষুদ্র নদী, এখান থেকে উৎপন্ন হয়েছে। এখানে উৎপন্ন হওয়ার পরে দেখো গিয়ে পড়েছে কোথায় না, কচ্ছের রানে এখানে গিয়ে পড়েছে। খুব ছোট নদী, দেশের মধ্যে উৎপন্ন হয়েছে, দেশের মধ্যেই তার মোহনা, তখন সেই নদীকে বলা হবে অন্তর্বাহিনী নদী। আর আন্তর্জাতিক নদী, যেসব নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, একটা না একাধিক দেশের মধ্য দিয়ে, যেমন ইউরোপ মহাদেশ পড়বার সময় তোমরা পড়েছিলে দানিউব নদী 7টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, সেজন্য ওকে শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী বলে। ঠিক সেরকম এখানে কিন্তু সিন্ধু নদীও আছে, যে কিন্তু একটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি। আবার চলে যাও এদিকে, আমাদের এখানে রয়েছে তোমার ব্রহ্মপুত্র নদী। এই যে ব্রহ্মপুত্র নদ দেখতে পাচ্ছ, ব্রহ্মপুত্র নদ, সিন্ধু নদ আর ব্রহ্মপুত্র নদ, আমাদের গঙ্গা নদীও তাই বাংলাদেশ আর ভারতবর্ষ দুটোর মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তো এরা কিন্তু প্রত্যেকে হচ্ছে তোমার আন্তর্জাতিক নদী। একাধিক দেশের মধ্য দিয়ে যেসব নদী প্রবাহিত হয় তাদেরকে বলা হচ্ছে আন্তর্জাতিক নদী। এরপরে যেটা রয়েছে তোমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে তোমার নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী। সাধারণত উঁচু পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো উৎপন্ন হলো, উঁচু পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হলো, দেখতে পাচ্ছ গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে আমাদের গঙ্গা নদী। এবং যে নদীগুলোকে মানচিত্রে তোমার হচ্ছে যে আকাশি রং দিয়ে দেখানো হয়, এখানে আমি পশ্চিমবঙ্গের মানচিত্র দেখাচ্ছি। তো পশ্চিমবঙ্গের মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাগীরথী দেখতে পাচ্ছ যে তোমার স্কাই কালার দিয়ে যাচ্ছে, অর্থাৎ যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, যে নদীগুলোতে সারা বছর ধরে জল থাকে, সেই নদীগুলোকে বলা হচ্ছে তোমার, এরা হচ্ছে প্রত্যেকে নিত্যবহ নদী। মানচিত্রে এগুলোকে তোমার হচ্ছে যে আকাশি রং দিয়ে বা নীল রং দিয়ে দেখানো হয়ে থাকে, তাদেরকে বলা হচ্ছে নিত্যবহ নদী। আর যে সমস্ত নদী মূলত বৃষ্টির জলে পুষ্ট, বৃষ্টির জল যে নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যে নদীগুলোতে সারা বছর ধরে জল থাকে না, তাদেরকে বলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি।
যে সমস্ত নদীতে সারা বছর ধরে জল থাকে না, আমাদের ছোট্ট বাঁকা আমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা, অজায়গাও দেখতে পাচ্ছ, এতেও কিন্তু সারা বছর ধরে জল থাকে না। কোপাই নদী, কোপাই উচ্চভূমি, এখান দিয়ে গেছে কোপাই নদী। তো যে সমস্ত নদীতে সারা বছর ধরে জল থাকে না, এবং কাঁসাই নদী, যে সমস্ত নদীতে তোমার হচ্ছে যে সারা বছর ধরে জল থাকে না, বৃষ্টির জলে পুষ্ট, এবং মানচিত্রে কালো রং দিয়ে দেখানো হয়, দেখতে পাচ্ছ কালো রং দিয়ে দেখানো হয়েছে, মানচিত্রে কালো রং দিয়ে দেখানো হয়, সেই সমস্ত নদীগুলোকে বলা হয়ে থাকে অনিত্যবহ নদী, বা তোমার হচ্ছে যে এই নদীগুলোতে সারা বছর ধরে জল থাকে না, খুব বেশি জলও থাকে না। যখন জল থাকে বর্ষাকালে, বর্ষার জলই এর নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন এখানে প্রচুর জল থাকে। এই নদীগুলোকে বলা হচ্ছে অনিত্যবহ নদী। এবার তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে যে নদীর মানুষের জীবনের সঙ্গে নদীর কিছু মিল রয়েছে। দেখো এই চিত্রটার মাধ্যমে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে। আমি এটা সম্পর্কে একটুখানি বলি, সেটা হচ্ছে যে নদীর সঙ্গে মানুষের জীবনের সঙ্গে তোমার হচ্ছে যে মেলানো হয়। যেখানে তোমার হচ্ছে নদী যখন কোনো পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, পার্বত্য অঞ্চলে কোনো নদী উৎপন্ন হলো বা মালভূমি অঞ্চল উৎপন্ন হওয়ার পর সেটা কিন্তু যখন পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে নদী যখন প্রবাহিত হয়ে গিয়ে পর্বতের উপরিভাগ থেকে নিচের দিকে পাদদেশের দিকে নেমে চলে আসে, তখন সেই প্রবাহকে বলা হয়ে থাকে নদীর উচ্চ প্রবাহ। এই সময় কিন্তু নদী প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়, নদীর প্রচুর শক্তি থাকে, নদীতে জলের পরিমাণ কম থাকে, আর যেহেতু ভূমির ঢালটা খুব বেশি থাকে তাই নদী কিন্তু প্রচণ্ড ক্ষয় করে। এই অবস্থাটা মানুষের জীবনের যৌবন পর্যায়ের সঙ্গে মিলে যায়, এই জন্য উচ্চ প্রবাহকে নদীর মানুষের যৌবন পর্যায়ের সাথে মেলানো হয়, কারণ যৌবন পর্যায়ে মানুষের অনেক ক্ষমতা থাকে, সে সব কাজকর্ম করে ফেলতে পারে। এরপর হচ্ছে নদীর মধ্য প্রবাহ বা পরিণত প্রবাহ। নদী যখন পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার পর নদী যখন কোনো সমতল ভূমির কাছে চলে আসে, অর্থাৎ পর্বতের পাদদেশ থেকে মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন নদীর গতি আগের থেকে খানিকটা কমে যায়, ভূমির ঢালও কমে যায়, নদীতে বোঝার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ নদী যা ক্ষয় করেছে সেই ক্ষয় করা পদার্থগুলোকে সব বয়ে নিয়ে চলে। এর ফলে নদীতে কিন্তু নদীর শক্তি আগে থেকে কমে যায়। এই প্রবাহকে নদীর বলা হয়ে থাকে মধ্য প্রবাহ, যেটা মানুষের জীবনের পরিণত অবস্থার সঙ্গে মেলানো হয়। অর্থাৎ পরিণত মানুষ হলে সে বুদ্ধিসম্পন্ন, বোধবুদ্ধি সম্পন্ন, সে অনেক চিন্তাভাবনা করে সমস্ত কাজকর্ম করে, চট করে হঠকারী কোনো সিদ্ধান্ত সে কিন্তু নেয় না। তো সেই জন্য এই অবস্থাটাকে মানুষের জীবনের পরিণত অবস্থার সঙ্গে মেলানো হয় নদীর এই মধ্যপ্রবাহকে। আর সবশেষ হচ্ছে নদীর বার্ধক্য প্রবাহ বা নিম্ন প্রবাহ। নদী যখন একদম তোমার হচ্ছে যে অর্থাৎ নদী যখন একদম মধ্যপ্রবাহের পর নদী আস্তে আস্তে সমতল ভূমি এবং তারপর মোহনার কাছাকাছি গিয়ে পৌঁছায়, তখন নদীর আর শক্তি থাকে না বললেই চলে, ভূমির ঢালও খুবই কমে যায়, নদী যেহেতু সমতল ভূমির ওপর দিয়ে চলে আসে এবং নদীতে বোঝার পরিমাণ প্রচুর বেড়ে যায়, তাই জন্য নদী এখানে আর তেমন ক্ষয় কাজ করতে পারে না, কেবল বেশি করে সঞ্চয় কাজ করে। আর তখন নদীর এই প্রবাহকে বলা হয়ে থাকে নিম্ন প্রবাহ। এটা মানুষের জীবনের বার্ধক্য পর্যায়ের সঙ্গে মেলানো হয়। বার্ধক্য অর্থাৎ বয়স্ক মানুষেরা চাইলেই কি যেখানে খুশি যেতে পারেন না, একটা জায়গায় নিজেরা স্থির থাকেন, যে যাই করুক না কেন তার যৌবন পর্যায়ে যত ক্ষমতায় থাক না কেন বার্ধক্য পর্যায়ে তা কিন্তু কমে যায়। তো নদীর এই নিম্ন প্রবাহের সঙ্গে এই জন্য বার্ধক্য পর্যায়ে মেলানো হয়ে থাকে। এরপর হচ্ছে যে নদীর কাজ সম্পর্কে তোমাদের একটু বলবো। নদীর কাজ, নদী মূলত ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই 3 রকম কাজই কিন্তু নদী করে থাকে। নদীর তোমার হচ্ছে যে নদী যখন উচ্চ প্রবাহে প্রবাহিত হয়, নদী যখন উচ্চ গতিতে প্রবাহিত হয়, তখন কিন্তু নদীর প্রধান কাজই হচ্ছে ক্ষয় কাজ, কারণ নদী ওখানে যা পায় তাই কিছু ক্ষয় করে এবং নদী কিন্তু শক্তি ওখানে অনেকটা কম থাকে, সেই জন্য নদীর শক্তি ওখানে খুব বেশি থাকে, এই জন্য নদী কিন্তু ওখানে ক্ষয় কাজ বেশি করে। আর নদীতে জলের পরিমাণ কম থাকে, আর নদী ওখানে গতিবেগ খুব বেশি হয়, অর্থাৎ নদীর শক্তি খুব বেশি থাকে। এরপর যখন দেখো এই চিত্রটার মাধ্যমে এই যে উঁচু অংশটা দেখাচ্ছে, এটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহ, অর্থাৎ নদী এখান দিয়ে তীব্র গতিতে প্রবাহিত হয় এবং নদী এখানে প্রচণ্ড ক্ষয়কাজ করতে পারে, আর তার সাথে যা ক্ষয় করে সেগুলোকে নিয়ে আসে। এরপর নদী যখন পাদদেশে চলে এলো পর্বতে, সেখান থেকে শুরু হয়ে গেল নদীর মধ্য প্রবাহ। নদী কিন্তু আগের থেকে দেখো ভূমির ঢালটা কমে গেছে, এর ফলে কিন্তু ক্ষয় করার ক্ষমতা আগের থেকে কিছুটা কমেছে, এই জন্য অল্প ক্ষয় করে।
আর নদীতে জলের পরিমাণ বেড়ে যায়। এর ফলে নদী কিন্তু সেগুলোকে সব কিছু যা ক্ষয় করে সব বহনও করতে পারে। অর্থাৎ মধ্যপ্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় এবং বহন। অল্প ক্ষয় করে আর বহন কাজ করে। আর নিম্ন প্রবাহ, নদী একদম মালভূমি অঞ্চল থেকে আবার চলে এলো সমভূমির কাছে। সেখান থেকে নদী কিন্তু আর তেমন ক্ষয় করতে পারে না এবং এখানে ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে। আর মোহনার কাছে চলে আসে, সেজন্য নদীর গতিও আগে থেকে অনেক কমে যায়। এর ফলে নদী কিন্তু এখানে বহন কাজ করে আর তার সাথে কি করে, সঞ্চয় কাজ করে। যা যা আগে থেকে বয়ে নিয়ে এসেছে সেই সমস্ত কিছু কিন্তু সঞ্চয় করতে শুরু করে। তো এই জন্য এই প্রবাহ দেখা যায় নদীর এই তিনটে গতিতে, উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজই হচ্ছে ক্ষয়কাজ, মধ্য প্রবাহে ক্ষয় এবং বহন, নিম্ন প্রবাহ হচ্ছে বহন এবং সঞ্চয়। এই সমস্ত কাজগুলো কিন্তু নদী করে থাকে। আজকে উৎস থেকে আমি বললাম এই কাজগুলো সম্পর্কে। এরপর আমি পরের ক্লাসে তোমাদেরকে নদীর বিভিন্ন ভূমিরূপগুলো সৃষ্ট যেগুলো হয় উৎস থেকে মোহনার মধ্যে, সেই ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে বাড়িতে সুস্থ থেকো, সাবধানে থেকো।